এই শোনো না, আই এম সরি। আর কখনো এভাবে হুট করে রাগ দেখাবো না, প্রমিস। তার মানে রাগ দেখাবেন তাও? এই দিকে একবার তাকাও প্লিজ। দেখো কান ধরেছি, বন্ধু ভেবে মাফ করে দাও আমায়। তানহা তাকিয়ে দেখলো তনয় এক হাতে ওর আঁচল ধরে রেখেছে আর এক হাতে নিজের কান। চাঁদের আলোয় তনয়কে দেখতে খুব কিউট লাগছিল তখন। আর ওর মুখ দেখে বোঝা যাচ্ছে বেচারা খুব কিউটলি ফিল করছে। তাই তানহাও আর তনয়ের কিউট ফেস দেখে বেশিক্ষণ রাগ করে থাকতে পারলো না। কি রে, কিছু বলো। হয়েছে, ছাড়ুন কান এখন। তার মানে তুই মাফ করে দিয়েছো? হ্যাঁ জনাব। এখন বলুন কি হয়েছিল, যার জন্য রেগেছিলেন তখন? বলবো তো, তার আগে ভিতরে চলো। তারপর ওরা রুমের ভেতর আসে। তনয়া তানহাকে বসতে বলে বাইরে যায় আর আসার সময় এক প্লেট খাবার নিয়ে আসে। তানহা খাবার দেখে বলে, আপনি কিভাবে জানলেন? সেটা আপনার না জানলেও চলবে। এই বাসায় অনেকেই তোমাকে খুব ভালোবাসে। মা খেতে বলেছিল যখন খাওনি কেন? হ্যাঁ, ভালো লাগছিল না তাই। মাইট দিতে হবে তোমাকে। আমার উপরের রাগ খাবারের উপর ঝাড়বে না আর কখনো, বুঝেছো? তানহা মুচকি হাসে আর মনে মনে ভাবে, বন্ধু হিসেবে হলেও আপনি আমার কেয়ার করেন তনয়, কিন্তু সেটা বুঝতে চান না। কি ব্যাপার, একা একা হাসছো কেন? একবেলা না খেয়ে পাগল হয়ে গেলে নাকি? ধুর, সব সময় এইরকম করেন আপনি। আচ্ছা, আমার একার জন্য প্লেট আনলেন যে, আপনিও নিশ্চয়ই খাননি তাই না? চলুন একসাথে খাই। তানহার খুব ইচ্ছে হচ্ছিল যে তনয় ওকে খাইয়ে দিবে আর ও তনয়কে খাইয়ে দিবে, কিন্তু এখন ওটা চাইলেও একটু বেশি হয়ে যাবে। তনয় শুধু বন্ধুই ভাবে ওকে এখনো, তাই বেশি কিছু ভাবলো না সে। পরে না হয় একদিন খাওয়াবে। হ্যাঁ, খেতে দাও, ক্ষুধা লেগেছে আমার। তারপর ওরা দুজন একসাথে খাবার খেয়ে ঘুমোতে চলে আসে। তনয় তানহাকে মিশার কথা বলতে ভুলে গেল। এদিকে তানহা চিন্তা ছাড়াই ঘুমালেও তনয়ের হঠাৎ করে মিশার কথা মনে পড়ে। যে আরে, সে তো তানহাকে বললই না মিশার সাথে দেখা করেছিল সে কথা। তানহা তো আগেই ঘুমিয়ে গেল। একই সাথে তার মাথায় ঘুরছিল না জানি মিশার আগের বসে তানহার সাথে কি করে। পরের দিন তনয় ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখে তানহা নেই। ও ভাবলো সে কোনো কাজ করছে হয়তো, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসে। নাস্তা করার সময় দেখে তানহা সেখানেও নেই। তাই তনয় ওর মাকে জিজ্ঞেস করে, তানহা কোথায় মা? ওকে দেখছি না যে। ও তো একটু আগেই বের হলো বাবা। ওর নাকি বান্ধবী তাড়াতাড়ি ফোন করে আসতে বলেছিল, কিছু কাজ আছে তার। তুই ঘুমাচ্ছিলি দেখে তোকে ডাকেনি। ও তাই বলো। তনয় ভাবলো তানহাকে সকালে উঠে মিশার কথা বলতে চেয়েছিল, কিন্তু আজকেই ওর তাড়াতাড়ি যাওয়া লাগলো। ধুর, এসব ভাবতে ভাবতেই নিজের অফিসের জন্য বের হলো সে। তানহা ভার্সিটি থেকে বের হচ্ছে, আগেই ক্লাস শেষ হয়েছে, তাই বাসায় যাচ্ছে তাড়াতাড়ি। বের হওয়ার সময় রিক্সা নেওয়ার জন্য যেতেই একটা গাড়ির সামনে পড়ে যায় সে। আর গাড়ি থেকে বের হয় একটা মেয়ে, চোখে সানগ্লাস পরা। তানহাকে উদ্দেশ্য করে বলে, হে ইউ, তোমার কি মরার জন্য দেখে শুনে আমার গাড়ির সামনেই পড়তে হলো? তানহার মেয়েটার কথায় ভীষণ মেজাজ খারাপ হলো। একে তো নিজের রাস্তার সাইডে গাড়ি নিয়ে উড়ে এসেছে, তার মধ্যে আবার ওকে কথা শোনাচ্ছে। তাই সে বলল, এক্সকিউজ মি, প্রথমত আমার কোনো মরার শখ নেই। দ্বিতীয়ত আমি আপনার গাড়ির সামনে আসিনি এবং আপনি ভুল সাইডে গাড়ি পার্ক করছেন। হু দ্য হেল আর ইউ? আমাকে এইসব বলছো তুমি? আমাকে? জি, আমি তো আপনাকেই বলছি। এখানে তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না আপনি ছাড়া। এরপর থেকে দেখে শুনে গাড়ি চালাবেন, ঠিক আছে? বলেই তানহা চলে যেতে লাগলো। আর মেয়েটি বলল, গড, ফালতু মেয়ে কোথাকার। তারপর তানহাকে চলে যেতে দেখে ডাকে আর বলে, 1 মিনিট দাঁড়াও, তুমি ইউনিভার্সিটিতে পড়ো তাই না? তানহা থেমে গেল ওর কথা শুনে। জি পড়ি তো। তুমি কি আমার একটা হেল্প করতে পারবে? কেমন হেল্প? অ্যাকচুয়ালি আমি একজনকে খুঁজছিলাম, বাট তাকে চিনি না। তুমি যদি চিনো তাহলে বলো একটু। কাকে খুঁজছেন আপনি? আমি হয়তো নাও চিনতে পারি, তাও বলেন শুনি। ওয়েট, কি যেন নাম বলছিল? তানহা। ইয়েস। তুমি কি তানহাকে চিনো? এদিকে অচেনা এক মেয়ের মুখে নিজের নাম শুনে তানহা পুরো থ মেরে গেল। সে চোখ বড় বড় করে বলল, তানহার সাথে আপনার কি কাজ? তোমারও তো না জানলেও হবে। জাস্ট টেল মি তুমি ওকে চিনো কিনা। আজব পাবলিক তো আপনি। আমার সম্পর্কে জানতে চাচ্ছেন আর আমাকেই বলছেন আমার না জানলেও হবে? মেয়েটা অবাক হয়ে সানগ্লাস খুলে কয়েক ধাপ পিছিয়ে গেল। তারপর তানহাকে পা থেকে মাথা পর্যন্ত
বিশ্লেষণ করে প্রায় চিল্লিয়ে উঠে বলল, তুমি তানহা? জি, কেন কোনো সমস্যা? আমার কি তানহা হওয়া যাবে না? এদিকে মিশা তানহাকে দেখে বলল, আমাকে নিশ্চয়ই চেনো না তুমি? কি তখন থেকে এক কথা বলে যাচ্ছেন? চিনি না আমি আপনাকে। কে আপনি আর কি কাজ আপনার আমার সাথে বলুন? আমি মিশা। জানো আমি কে? ব্যাস। তানহা সকল বিরক্তি ভাব উড়ে গিয়ে মনের মধ্যে বাস করলো এক অজানা ভয়। এই ভয় অন্য কিছু না, এটা তনয়কে হারানোর ভয়। কারণ এই সেই মেয়ে যার জন্য তনয় আর ওর সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। তানহা গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, হ্যাঁ জানি, কিন্তু আপনি কিভাবে জানলেন আমার নাম আর আমি এই ইউনিভার্সিটিতে পড়ি সেটা? মিশা যেটা চায় সেটা খুঁজে বের করেই নেয়। তনয় কি তোমাকে বলেনি যে আমার সাথে ও কাল দেখা করেছিল? তনয় মিশার সাথে দেখা করেছিল। এটা শুনে তানহার খুব খারাপ লাগে। তার চেয়েও বেশি খারাপ লাগে ওকে বলেনি এই জন্য, তাও মিথ্যা কথা বলে মিশাকে। বলেছেন, আমি জানি। তাহলে তো এটাও নিশ্চয়ই জানো যে তুমি শুধু 6 মাসের মেহমান মাত্র। কপালে কি আছে তা তো আর আমি বলতে পারবো না, তাই না? হোয়াট ননসেন্স! তুমি কি বলতে চাইছো? মানে এই যে আমার জায়গায় তো আপনার থাকার কথা ছিল, কিন্তু ভাগ্য আমাকে আর তনয়কে একসাথে চেয়েছিল। এজন্য দেখেন, আপনার জায়গায় আজ আমি দাঁড়িয়ে। খুব খুশি তাই না? তনয় একটু ফ্রেন্ডলি বিহেভ কি করেছে? তুমি তো দেখছি আকাশে উড়তে শুরু করেছো। আমি মাটিতেই আছি এবং যা বাস্তব তাই বলছি। আপনি শুধু কল্পনায় আছেন, তাই সময় থাকতে বাস্তবে ফিরে আসেন। ইউ এইসব কথার চালেই ফাঁসিয়েছো আমার তনয়কে, তাই না? তনয় আপনার কবে হলো? উনি তো আমার আছেন আর আমারই থাকবেন। বড্ড বেশি কথা বলো তুমি। তোমাকে আমি দেখছি শীঘ্রই, মাইন্ড ইট। বলেই মিশা চলে গেল। আর তানহা এতক্ষণ মিশার সামনে কনফিডেন্স নিয়ে কথা বললেও এখন তার মনের ভেতর ভয় ডানা মেলেছে। তার খুব চিন্তা হচ্ছে মিশা তাকে আর তনয়কে আলাদা করার জন্য কি করবে এটা ভেবে। মন খারাপ করেই রাস্তায় হাঁটছিল তানহা। সে দেখে এক বৃদ্ধ ফকির রাস্তায় বসে আছে, অথচ কেউ ভিক্ষে দিচ্ছে না তাকে। তানহা ব্যাগ থেকে চেক করে দেখলো তার কাছে 100 টাকার মতো আছে। সে শুনেছিল গোপনে দান করলে আল্লাহ মনের ইচ্ছে পূরণ করে। তাই ওর কাছে যে টাকা ছিল তা ফকিরটাকে দিয়ে দিল। আল্লাহ আপনার ভালো করবে মা। দোয়া করবেন চাচা, অনেক ঝামেলার মধ্যে আছি। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, দোয়া করি। অতঃপর তানহা হেঁটে হেঁটে বাসায় চলে আসলো। বাসায় পৌঁছাতে দেখলো সার্ভেন্ট জামিল একটা লিস্ট নিয়ে দৌড়ে বাইরে যাচ্ছে। তানহা জিজ্ঞেস করলো, এটা কিসের লিস্ট জামিল ভাই? ছোট ম্যাডাম আইছে, বাসায় ভাবি এই লিস্ট দরায়া দিয়া কইতাইছে তাড়াতাড়ি আনতে। তাই বলে দ্রুত বের হয়ে গেল সে। আর তানহা ভাবতে লাগলো ছোট্ট ম্যাডামটা আবার কে। ভেতরে প্রবেশ করতে সে দেখলো প্রায় তার বয়সী এক মেয়ে সোফায় বসে আছে আর মায়ের সাথে গল্প করছে। তানহাকে দেখে সে বলল, তুমি কি এই বাড়ির বউ? জি, কিন্তু আপনাকে তো চিনলাম না। কেমন বই এনেছো বাসায় যে আমাকে চিনলেন না? শ্রেয়া তার মাকে উদ্দেশ্য করে বলল। তানহার এবার বেশি মেজাজ খারাপ হলো। একে তো মিশার কথাগুলো মাথায় ঘুরছে, তার মধ্যে এই মেয়ে আবার উল্টোপাল্টা কথা বলছে। তানহাকে রেগে থাকতে দেখে মেয়েটা হেসে বলল, আরে ভাবি, ডাকলে তো তোমাকে খুবই কিউট লাগে। মেয়েটা বাসা আসতে না আসতে কি শুরু করেছিস তুই ওর সঙ্গে, শ্রেয়া? ভাবি? হ্যাঁ, আমি তোমার ওয়ান অ্যান্ড অনলি ননদ, তনয় ভাইয়ার একমাত্র বোন। তনয়ের বোনও আছে সেটা তানহা জানতো না, তাই সে বলে, সরি, আমি আসলে জানতাম না ওনার বোন আছে, তাই চিনতে পারিনি। উনি? ওয়াও, ভাইয়া তো সেই একটা বউ পেয়েছে। ওগো শুনছো? বলে ডাকো নাকি তুমি ভাইয়াকে ভাবি। তনয়ের বোন যে ওর মতোই দুষ্ট তা সে বেশ বুঝতে পারলো তানহা, তাই হেসেই বলল, না গো ননদিনী, তো তুমি হঠাৎ করে কোথায় থেকে এলে? বিয়েতে আসনি কেন? আর বলো না ভাবি, আমার কলেজে টেস্ট এক্সাম চলছিল। বাবারা তো আগের মাসে এখানে শিফট হয়েছে, তাই আমার পরীক্ষা চলাকালীন আমি আসতে পারিনি এখানে। খালামণি বাসায় থেকে পরীক্ষা দিচ্ছিলাম। বাবাকে এত বললাম ভাইয়ার বিয়ে পরে করাই দিতে, কিন্তু বাবা বলল এখনই করা নাকি জরুরি, পরে অনুষ্ঠান করে বিয়ে করাবে আবার, তাই আমি আসতে পারিনি তখন। তানহাও বুঝতে পারলো কেন তখন বিয়ে করানো জরুরি ছিল ইকবাল সাহেবের কাছে। তারপর গল্প শুরু করলো ওরা। আর এই অল্প সময়ে ননদ ভাবির খুব খাতির জমে গেল।
কথার মাঝে তানহার মন খারাপ হয়ে দেখে শ্রেয়া জিজ্ঞেস করে, ভাবি কি হয়েছে তোমার? মন খারাপ লাগছে যে? কই কিছুই না তো। দেখো ভাবি, আমি তোমার প্রায় সমবয়সী, আর ননদ ভাবির আগে আমরা বন্ধু, তাই না বলো? হ্যাঁ, তা ঠিক বলেছো। তাহলে বলো আমাকে কি হয়েছে প্লিজ, হয়তো আমি কোনো হেল্প করতে পারবো। এই সমস্যায় তুমি হেল্প করবে কিভাবে শ্রেয়া? আমি বুঝতে পারছি না কি করব। ওহো, তুমি বলো তো আগে। তারপর তানহা শ্রেয়াকে মিশা, তনয় আর ওর কাহিনী বলল। আজ মিশার সাথে দেখা হয়েছে সেটাও বলল। সব শুনে শ্রেয়া বলল, তাহলে তো বাবা একদম ঠিক করেছে ভাইয়াকে আগে বিয়ে দিয়ে ওই শাকচুনির সাথে বিয়ে হতে দেওয়া যেত না। কিন্তু তোমার ভাই 6 মাস পরে আমাকে ডিভোর্স দেবে। আমি কিছু করতে পারবো কিনা জানি না। তুমি টেনশন নিও না ভাবি, আমি ভাইয়াকে যতদূর জানি ও এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করে না। এইসব ওর কাছে শুধুই দায়িত্ব মাত্র। আমি তো আছি তোমার হেল্প করার জন্য। তাই এখন তোমার কাজ হচ্ছে ভাইয়াকে প্রেমের জলে হাবুডুবু খাওয়ানো। শ্রেয়ার কথা শুনে তানহা বেশ লজ্জা পেল। সে কিছু বলবে তার আগেই তনয় বাসায় এলো এবং চিল্লিয়ে বলল, মা, বাসার জানালার দরজা কি সব বন্ধ করেছিলে না ভালো মতো? মা অবাক হয়ে বলল, এসব কি বলছিস তুই তনয়? বাসায় পেতনি উড়ে এসেছে যে, তাই বলছিলাম আর কি। শ্রেয়া চিল্লিয়ে উঠে বলল। ভাইয়া! তানহা বসে থেকে ওদের ভাই বোনের খুনসুটি দেখছিল। তনয় তানহার দিকে তাকাতেই তার মনে পড়ে সে মিশার সাথে দেখা করেছিল এবং ওকে বলেনি, তাই রেগে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তনয় অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকায়, কিন্তু তানহা সেদিকে পাত্তা দেয় না। ওদের জন্য কফি নিয়ে এসে তানহা যখন তনয়কে দিল, তখন তনয় ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করে তাকে, কি? কিন্তু তানহা কিছু বলে না, না বলেই চলে গেল। আর তনয় মনে মনে ভাবলো, হয়েছেটা কি এই ঝালমরিচের? রাগ করেছে তোর উপর। তনয় অবাক হয়েই বলল, তুই কিভাবে জানলি? আমি সব জানি ব্রো। এখন যা, রাগ ভাঙা তোর বউয়ে। আমি অত কিছু করতে পারবো না। জানি না কি জন্য রাগ করেছে, আর আমি না কি রাগ ভাঙাবো। আরে ভাইয়া আমার, বিয়ে যখন করেছিস তোর এগুলো অভ্যাস থাকতে হবে। তাই ভাবির কাছে গিয়ে শোন কি জন্য রাগ করেছে, আর রাগ ভাঙা যা। কথাটা বলেই শ্রেয়া তনয়কে ঠেলে পাঠালো তানহার পেছনে। তানহার পিছে তনয় রুমে চলে আসে। তানহা কিছু না বলে বেডে বসে। তনয়ও ওর পাশে গিয়ে বসে। তানহা সেটা দেখে একটু সরে বসে। তনয় ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে এগিয়ে যায়। তানহা আবার সরে। তনয় আবার এগিয়ে যায় ওর দিকে। শেষে তানহা সরতে সরতে পড়ে যেতে নিলে তনয় হাত দিয়ে ওর কোমর ধরে নিজের দিকে টেনে আনে এবং বলে, কি সমস্যা তোমার, বলো তো? আপনাকে কেন বলবো আমি? আশ্চর্য, আমার উপর রাগ দেখাচ্ছ, আবার বলছো আমাকে কেন বলবে? আপনি আমাকে কিছু বলেন যে আমি আপনাকে বলবো। কি বলিনি আমি তোমাকে? মিশা আপুর সাথে আপনি কাল দেখা করেছিলেন তাই না? তনয় চোখের দিকে তাকিয়ে বলল। তানহার মুখে মিশার কথা শুনে তনয় অনেক অবাক হয়ে গেল। তানহাকে তো সে বলতে চেয়েছিল, কিন্তু ভুলে গেছে পরে। এখন সে ভাবছে তানহা কিভাবে জানলো মিশার কথা। তনয়ের ভাবনার মাঝে তানহা বলে, কি হলো বলুন। ও হ্যাঁ, করেছিলাম দেখা মিশার সাথে, কিন্তু বাসায় এসে তোমাকে বলতে ভুলে গিয়েছি। তা তো ভুলবেনই, আমি তো কেউ না। আমাকে তো আর বন্ধু মনে করেন না আপনি যে আমাকে সব কিছু বলবেন। এইভাবে বলছো কেন? আমি কাল রাতে বলতে চেয়েছিলাম, তোমাকে মনে আছে? এবার তানহা কিছু বলে না, কারণ তনয় সত্যি রাতে বলতে চেয়েছিল। পরে দুজনেই ভুলে গিয়েছে। এবার সে বলে, আমাকে বন্ধু ভাবেন সত্যি? সত্যি? তাহলে আমাকে আপনার আর মিশা আপুর কাহিনী শোনান। হোয়াট? এটা শুনে কি করবা তুমি? বলুন না প্লিজ, আমি শুনবো প্লিজ। তারপর তনয় তানহাকে ওর আর মিশার কাহিনী বলল। কিভাবে ওদের রিলেশন শুরু হয়েছে তা বলে। সব শুনে তানহা ভাবলো, ননদিনী আবার ঠিকই বলেছে, এই ছেলের কাছে সম্পর্ক দায়িত্ব ছাড়া কিছুই না। তাহলে তো মিশার ভূত এর মাথা থেকে নামানো যাবে না। ভাবতে ভাবতে তানহা হেসে ফেলে। তানহাকে হাসতে দেখে তনয় বলল, আজকেও তুমি একা একা হাসছো? তোমার কি মাঝে মধ্যে পাগল হওয়ার রোগ আছে? তনয়ের কথা শুনে তানহা ওর হাতে আলতো করে মেরে বলল, আপনি খালি এগুলো বলেন আমাকে। আপনি খুব খারাপ, আস্ত একটা খাটাস। এই, আমাকে খাটাস বললা কেন তুমি? আমি প্রতিদিন গোসল করি। ছি, আপনি তাও একটা খাটাসই থাকবেন।
আরেকবার যদি খাটাস বলেছো না তাহলে কি করবেন? হ্যাঁ, খাটাস কি খাটাস বলবো না তো কি বলবো? আপনি একটা বলার আগেই তনয় তানহার হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে যায় আর শাওয়ার চালু করে। এই করছেনটা কি আপনি? আমি ভিজে যাচ্ছি। এইটাই তোমার শাস্তি। আর বলবে আমাকে খাটাস? আপনাকে তো আমি কথাটা বলে তানহা তনয়ের হাত ধরে শাওয়ার নিচে আসে। এখন কেমন লাগে? তানহা, উফ অসহ্য। আমাকেও ভিজিয়ে দিলা তুমি। হয়েছে, এখন সরুন। বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লাগবে আবার। বলেই তানহা যেতে লাগে, কিন্তু পা পিছলে পড়তে নেয় আর তনয়ের শার্ট আঁকড়ে ধরে। আর তনয় আচমকা টান লাগায় তানহার কোমর ধরে ওকে সামলানোর চেষ্টা করে, যার ফলে তানহার পিঠ দেয়ালে ঠেকে যায় আর তনয়ও ওর দিকে ঝুঁকে পড়ে। তানহা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ খুললে সে দেখতে পেত যে এখন তনয় ওর কতটা কাছে। শাওয়ারের নিচে দুই যুবক যুবতী, সম্পর্কে যারা স্বামী স্ত্রী। হয়তো তারা মানে না এই সম্পর্ক, কিন্তু অনেক সময় জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আবেগের কাছে বিবেক হেরে যায়। তনয় নিজেকে যতই কন্ট্রোল করে রাখুক, তবুও তার থেকে কয়েক ইঞ্চি দূরে চোখ বন্ধ করে রাখা মুখটির মায়ায় সে পড়েই আছে। কেন এমন হচ্ছে সে নিজেও জানে না, হয়তো জানতে চায় না। একটু পর তানহা চোখ খুলে দেখে তনয় ওর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। সেই দৃষ্টিতে কিছু একটা ছিল, যার জন্য সে বেশিক্ষণ ওই চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না। লজ্জায় চোখ নামিয়ে নেয়, আর তানহার লজ্জা পাওয়া দেখে তনয় যেন তার আরো একটু কাছে চলে আসে। তানহা আবার উপরে চোখ তুলে দেখে তনয় ওর দিকে ঝুঁকে আসছে। সে বুঝতে পারলো তনয় এখন নিজের হুঁশে নেই। হয়তো এখন সে কিছু করলে পরে আফসোস করবে। তাই তনয় যখন ওর ঠোঁট তানহার একদম কাছে নিয়ে আসে, তখন তানহা চোখ বড় বড় করে মুখ অন্যদিকে সরিয়ে বলে। ব্যাস, তনয়ের হুঁশ ফিরে আসার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। সে বুঝতে পারলো সে কি করতে চাচ্ছিল। একরাশ অনুশোচনা বোধ তার মধ্যে এসে ভর করলো। সে অন্যদিক হয়ে বলে, আই এম সরি, আই এম রিয়েলি সরি। বিশ্বাস করো, আমি সত্যিই জানি না আমি কিভাবে ওটা করতে যাচ্ছিলাম। তনয়ের কথা শুনে তানহাও কিছু মনে করে না, কারণ ও বুঝতে পেরেছিল তনয় নিজের মধ্যে নেই। তাই সেও অন্যদিকে মুখ করে বলে, আমি বুঝতে পেরেছি আপনি নিজের মধ্যে ছিলেন না, তাই। ওর প্রচন্ড অস্বস্তি লাগছিল এখন তনয়ের সাথে কথা বলতে। তনয় সেটা বুঝতে পারলো আর ওখান থেকে যেতে নিল, কারণ ওর নিজেরও নিজের প্রতি প্রচুর রাগ হচ্ছিল। কিভাবে পারলো সে নিজের উপর কন্ট্রোল হারাতে। তনয় যখন চলে যেতে নিল, তানহা ওর হাত ধরে আটকিয়ে বলল, আমি জানি আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো নয়, কিন্তু আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক যেন সব সময় টিকে থাকে। আমরা যতদিন একসাথে আছি বন্ধুর মতোই সব সুখ দুঃখ একে অপরের কাছে শেয়ার করব। কথা দিন আমায়। তনয় ভাবছে সে কি করবে। তার মন বলছে সাড়া দিতে, কিন্তু মাথা কিছু চিন্তা করতে পারছে না। অবশেষে মনের কথা শুনে এসে তানহার হাতে হাত রেখে মাথা নাড়ালো। ওরা ওয়াশরুম থেকে বের হতে শ্রেয়া রুমে ঢুকে পড়ে। ভাইয়া বলে, আর ওদের একসাথে ভেজা কাপড়ে বের হতে দেখে চোখে হাত দিয়ে বলে, সরি, আমি কিছু দেখিনি। শ্রেয়াকে দেখে তানহা প্রচুর লজ্জা পায়। না জানি কি ভাবছে সে। আর তনয় যে শ্রেয়ার কান ধরে বলে, কিছু হলে তো দেখবি, দেখার মতো কিছু তো করিনি। বাহ ভাইয়া, তুই তো ভালোই অ্যাডভান্স, এখনই এত কিছু করে ফেলতে চাইছিস। তবে রে, দাঁড়া তুই। বলেই তনয় শ্রেয়াকে ধাওয়া করে। এদিকে ওদের ভাই বোনের এসব লাগাম ছাড়া কথাবার্তা শুনে তানহার লজ্জায় কুকড়ে গেল। সে তাড়াতাড়ি কাপড় নিয়ে ড্রেস চেঞ্জ করতে চলে গেল। সে বের হয়ে এসে দেখে তনয়ও চেঞ্জ করে ফেলেছে। বাবা আমাদের ডেকেছে নিচে। হঠাৎ করে কেন ডাকছেন বাবা? তা তো জানি না, শ্রেয়া পেতনি ওটাই বলতে এসেছিল। আচ্ছা চলুন তাহলে। ওরা নিচে যেয়ে দেখে ইকবাল সাহেব বসে আছেন আর হাতে একটা খাম। তনয়কে দেখেই তার হাতে খামটি ধরিয়ে দিয়ে উনি বলেন, এটা কক্সবাজারের টিকিট। তুমি আর বৌমা ঘুরতে যাচ্ছ কালকে। তনয় বেশ অবাক হয়ে সাথে তানহাও। হঠাৎ করে ঘুরতে কেন বাবা? আরে ভাইয়া, নতুন নতুন বিয়ে হয়েছে, হানিমুনে যাবি না? আমি তোমাদের জিজ্ঞেস করিনি বৌমা, তোমরা যাবে এটাই ফাইনাল। আর তনয়, তুমি অফিসে টেনশন করো না, আমি তোমার ম্যানেজারের সাথে কথা বলেছি, তুমি ওকে সব কিছু বুঝিয়ে দিলেই হবে। এবার আর কেউ কিছু বলতে পারে না। তনয়
বাবার সাথে অফিসের কথা বলতে লাগলো সোফায় বসে, আর তানহা মায়ের সাথে রান্নাঘরে গেল। রান্নার মাঝে ওখানে শ্রেয়াও এসে হাজির। কি ভাবি, কেমন লাগলো সারপ্রাইজ? এটা তোমার আইডি ছিল তাই না? হাতের উপর হাত ভাঁজ করে বলল, উফ ভাবি, কোথায় তুমি একটু থ্যাঙ্কস দিবে তা না, এই জন্যই বাঙালি ভালো করতে নেই। কই আমি তোমাদের মিশার থেকে দূর থেকে রোমান্সের সুযোগ করে দিলাম, আর তুমি একটা ধন্যবাদও জানালে না। তবে রে দুষ্টু। বলেই শ্রেয়ার কান টেনে ধরলো তানহা। আহ ভাবি, কান ছাড়ো, লাগছে তো। আর শোনো, ওখানে যে ভাইয়ার সাথেই থাকবে সব সময়। মিশা ফোন দিলেও কথা বলতে দিবা না ভাইয়াকে। আচ্ছা, সে দেখা যাবে। আর শোনো, যে কোনো হেল্প লাগলে আমাকে ফোন দিবে, বুঝেছো? ওকে আমার প্রিয় ননদিনী। শ্রেয়াকে ছেড়ে তানহা মনে মনে ভাবলো, আল্লাহ হয়তো সত্যি ওর কথা শুনেছে, তাই ওর সাহায্য করার জন্যই শ্রেয়াকে পাঠিয়েছে। এইসব ভাবতে ভাবতেই তানহা ব্যাগ গোছাতে রুমে চলে গেল। পরদিন সকালে সবার থেকে বিদায় নিয়ে তানহা তনয় এয়ারপোর্টে চলে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। হ্যালো ম্যাম, তয়ন স্যারকে তো এয়ারপোর্টের দিকে যেতে দেখলাম। রিয়েলি? কোথায় যাচ্ছে সে খোঁজ নাও অ্যান্ড আমাকে জানাও ফার্স্ট। বলেই মিশা ফোন রেখে দেয়। আমাকে না বলে তুমি কোথায় আছো তনয় বেবি? আমি তোমাকে খুঁজে বের করব। ওয়েট অ্যান্ড ওয়াচ। তানহা আর তনয় পৌঁছালো এয়ারপোর্টে। প্লেনে বসার পর তা উঠতে শুরু করতেই তানহা ভয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। তনয় তা দেখে বলল, এই যে ম্যাডাম, এখানে এত ভয়ের কিছুই নেই, চোখ খুলতে পারো। না, আমার ভয় লাগছে। আচ্ছা নাও, আমার হাত ধরো আর জানালা দিয়ে বাইরে তাকাও, দেখো কত সুন্দর। তনয়ের কথা শুনে তানহা চোখ খুলল আর বাইরে যেয়ে দেখে প্রচন্ড সুন্দর আকাশ। ওর মনে হলো সে যেন মেঘের দেশে আছে। তানহার সমস্ত ভয় যেন নিমিষে গায়েব হয়ে গেল। আর সে তনয়ের হাত ধরে বাইরে আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। হোটেলে পৌঁছে ওরা রিসেপশনে গেল রুমের চাবি নেওয়ার জন্য। ওরা যে রুমে নিল সেখান থেকে সমুদ্র দেখা যায় বেশ ভালোভাবে। তনয় রুমে এসে শাওয়ার নিয়ে শুয়ে পড়ে, আর তানহা ব্যাগ থেকে কাপড় বের করছিল। এরই মধ্যে শ্রেয়ার ফোন দেয় ওকে। হ্যালো ভাবি, তোমরা পৌঁছে গেছো? এই তো একটু আগে আসলাম হোটেলে, এখন রুমে আছি। আর ভাইয়া কি করে? নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঠিক ধরেছ, উনি তো এসেই ঘুম দিয়েছেন। ভাইয়ার তাই হয় ভাবি, যে কোনো জার্নি করার পর ওর ঘুমানো লাগবেই। আচ্ছা, আমি এখন শাওয়ার নিতে যাব, এসে কথা বলি। আচ্ছা যাও, তার আগে তোমার ব্যাগের ডান সাইডে চেনটা খুলে দেখো তো। কেন? ওটা খুলে কি হবে? আরে খুলে তো দেখো। তানহা ওই চেন খুলে দেখে ভেতরে একটা স্কার্ট টপস রাখা। ওটা দেখে তানহা অবাক হয়ে গেল। সে বলল, ওমা, এটা আবার কার? আমার ব্যাগে কেন? এটা তোমার জন্য মাই ডিয়ার ভাবি। কাল রাতে যখন তুমি প্যাক করা শেষ করে রুমের বাইরে গিয়েছিলে, তখন আমি গিয়ে এটা রেখে এসেছি। প্রথমে ভেবেছিলাম নাইটি রাখবো, কিন্তু পরে ভাবলাম তুমি তাহলে লজ্জায় ভাইয়ার সামনেই যেতে পারবে না, তাই দিইনি। তুমি প্রচুর দুষ্টু শ্রেয়া, কিন্তু আমি তো শাড়ি আর কামিজ এনেছি, আমার এটার কি দরকার ছিল? সব সময় তো ওগুলো পরেই থাকো, এবার না হয় অন্য কিছু পরিও সুযোগ দেখে। আচ্ছা, থ্যাংক ইউ, রাখছি, এখন পরে কথা হবে। তানহা শাওয়ার নিয়ে এসে দেখে তনয় এখনো ঘুমোচ্ছে, আর এদিকে বিকেল হয়ে গেছে। সবাই সমুদ্রের কিনারে ঘুরে বেড়াচ্ছে। তাই সে বেডের পাশে দাঁড়িয়ে তনয়কে ডাকলো, কিন্তু সে ঘুমের মধ্যে হুম হুম করছে। তানহা বুঝলো একে এইভাবে উঠানো যাবে না, তাই শাড়ির আঁচল পেঁচিয়ে তনয়ের কানের কাছে সুড়সুড়ি দিতেই তনয় লাফিয়ে উঠল, আর তানহা জোরে হেসে উঠল। তনয়ের 1 মিনিটও লাগলো না বুঝতে যে সে কোথায় আছে এবং কি হলো তার সাথে। যখন বুঝতে পারলো তখন রাগী লুক নিয়ে তানহার দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে এসব? কি আবার? কখন থেকে ডাকছিলাম, আপনি তো উঠছিলেন না, তাই ওঠালাম ঘুম থেকে আপনাকে। এইভাবে কেউ ঘুম থেকে উঠায়? আরে চিল্লাচ্ছেন কেন? দেখুন 5টা বাজে, সবাই বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি ঘোড়ার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছেন। কি বললে তুমি? আমি ঘোড়া? না তো, আমি কখন সেটা বললাম? তুমি উফ, অসহ্য। তোমাকে দেখে আমি ভোলা ভালা ভাবছিলাম, কিন্তু এখন দেখছি তুমি অন্য জিনিস। হয়েছে, এখন ফ্রেশ হয়ে আসুন, আমি হাঁটবো বাইরে। তারপর তনয় ফ্রেশ হয়ে এলো। ওরা বাইরে গেল হাঁটার জন্য। সমুদ্রের কিনারায় অনেক ভালোবাসার মানুষ হাত ধরে হাঁটছে। তানহা তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে শুধু।
কারণ ওর ভালোবাসার মানুষ ওর পাশেই হাঁটছে, কিন্তু পাশাপাশি হাঁটলেও একসাথে চললেও তাদের মধ্যে কিসের জন্য একটা দূরত্ব রয়েই গেছে। সমুদ্রের ডুবন্ত অপরূপ সূর্যাস্ত দেখে তানহা তনয়কে পেছনে রেখে ওইদিকে দৌড়ে গেল। এত সুন্দর মন জোড়ানো দৃশ্য দেখে ওর মন খুশিতে ভরে গেল। এই মুহূর্ত ওর জীবনে দেখা অন্যতম সুন্দর একটি মুহূর্ত। ইস, ও যদি তনয়ের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে পারতো, কতটা সুখের মুহূর্ত হতো সেটা। ভাবতেই তানহা চোখ দিয়ে ওর অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে যে সমুদ্রের কাছে চলে এসেছে তার খেয়ালই নেই। হঠাৎ করেই এক ঢেউ এসে ওর উপর আছড়ে পড়ে। তানহার ভাবনায় ছেদ ঘটে। তানহা ভাবলো এই বুঝি সে পড়ে গেল, কিন্তু না, সে তো পড়েনি। তানহা বুঝতে পারলো দুটো হাত পেছন থেকে ওর কোমর বেয়ে ওর পেটের দুপাশে জড়িয়ে ধরেছে। তানহা মাথা পেছনে ঘুরিয়ে দেখে তনয় সামনে সূর্যাস্তের দিকেই তাকিয়ে বলছে, আমি থাকতে তোমাকে পড়ে যেতে দিব? এইটুকু বিশ্বাস নেই আমার উপর? প্রতিটি মেয়ের জীবনেই একটা ভরসার হাত পেলে তার আর কিছুই চায় না। তনয়ের কথা শুনে তাই তানহা চোখ দিয়ে আবারও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। যা ছিল দুঃখের এখন তার সুখে পরিণত হয়েছে। তনয় এক হাত দিয়ে তানহার গাল থেকে পানি মুছে দিয়ে বলে, আমার সামনে যেন আর কখনো কাঁদতে দেখি না তোমাকে। খুশির মুহূর্তকে হেসে উপভোগ করো, কেঁদে নয়। বলেই তাকে সামনে তাকাতে ইশারা করে। তনয়ের কথা শুনে তানহা মুচকি হেসে সামনে তাকায় আর ভাবে, মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা কখনোই নিরাশ করে না, বরং যা চাওয়া হয় তার চেয়েও বহুগুণ বেশি দেন। সে তো চেয়েছিল তনয়ের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে, কিন্তু এখন সে ওর প্রশস্ত দুহাতে আবদ্ধ হয়ে সূর্যোদয় দেখছে। সে তো কখনো ভাবেওনি তনয় ওকে এভাবে জড়িয়ে ধরবে কখনো। এই হাতের মধ্যে যে সে সবচেয়ে বেশি নিরাপদ। তানহা সামনে তাকিয়ে ভাবছে, সে যা চেয়েছিল তার চেয়েও বেশি সুখের মুহূর্ত এখন সে পেয়েছে। এইটাই বা মন্দ কিসে? পরন্ত সন্ধ্যার ডুবন্ত সূর্যের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছে দুটি হৃদয়। সূর্য মামা অস্ত যেতে যেতে দুটি হৃদয়ে ভালোবাসার সূচনা করে দিয়ে গেল। একজন খুশি তার ভালোবাসার মানুষকে কাছে পেয়ে, আরেকজন খুশি তার বন্ধুকে খুশি দেখে। একজন জানে নিজের অনুভূতিগুলো কিন্তু প্রকাশ করতে পারে না, আরেকজন অনেক সময় নিজেই অজান্তেই অনুভূতিগুলো প্রকাশ করে ঠিকই, কিন্তু বোঝাতে পারে না। প্রকৃতিও চায় দুটি হৃদয় ভালোবাসায় স্রোতে ভেসে যাক, কিন্তু তাও কি কখনো হবে? এদিকে মিশা শুনেছে যে তনয় কক্সবাজার গিয়েছে। তখনও ঠিক করেছে কালকে ওই কক্সবাজারেই আসবে তনয় আর তানহার উপর নজর রাখার জন্য। দেখা যাক সে আদৌ কিছু করতে পারে কিনা। পরের দিন কক্সবাজার পৌঁছে গেছে মিশা। এখন তার কাজ হচ্ছে তানহা আর তনয়কে খোঁজা, কিন্তু এখানে ওদের কিভাবে খুঁজবে তা ভাবছে সে। তারপর ঠিক করলো বিকেলে সমুদ্রের কিনারে তো সবাই আসে, ওরা অবশ্যই আসবে, তখন খুঁজে পেলেই ও দেখা করবে তনয়ের সাথে। এখন সন্ধে নামার অপেক্ষা করছে সে। এদিকে কামিজ পরে তানহা রেডি হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে তনয়ের জন্য। সে কখন থেকে রেডি হচ্ছে সে। তানহা মেয়ে হয়ে রেডি হয়ে বসে আছে আর তনয় এত টাইম লাগাচ্ছে। শেষে তানহা বিরক্ত হয়ে রুমে যেতে হা হয়ে গেল। নেভি ব্লু রঙের একটা পাতলা শার্ট পরেছে তনয়, যার ভেতর দিয়ে ওর জিম করা বডি খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তানহা ভাবলো তনয়কে দেখে ওরই যদি এই অবস্থা হয়, বীজের মেয়েগুলোর কি হবে? ওরা তো নিশ্চিত ক্রাশ খাবে ওর তনয়ের উপর। এসব ভেবে খুব কষ্ট হচ্ছে ওর। তানহাকে ভাবতে দেখে ওর সামনেই তুড়ি মেরে তনয় বলে, এই যে ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন আপনি? কোথাও না। ও আচ্ছা, আমি তো ভাবলাম ক্রাশ খেলে আমার উপর। ভাব নিয়ে চুল ঠিক করতে করতে বলল। তানহার খুব বলতে ইচ্ছে করলো যে, হ্যাঁ, খেয়েছি আমি ক্রাশ, আর আমি চাই না বিচের অন্য কেউ আপনার উপর ক্রাশ খাক। কিন্তু এই কথা তনয়কে বলতে পারবে না সে। তেমন কিছুই না, চলুন। বলেই তানহা রুমের দরজা খুলে বের হলো, আর তনয় ওর পেছনে চললো বিচের উদ্দেশ্যে। মিশা এদিকে অনেকক্ষণ লুকিয়ে লুকিয়ে খুঁজছে তনয় আর তানহাকে, কিন্তু কোথাও দেখছে না তাদের। তুমি কোথায় তনয় বেবি? আমি শিওর তুমি আমাকে এখানে দেখে খুশি হয়ে যাবে। আই কান্ট ওয়েট টু সারপ্রাইজ ইউ। অপরদিকে তানহা আর তনয় ঘুরছে বিচে। বেশি মানুষের ভিড় ছিল দেখে তানহার হাত ধরে রেখেছে তনয়। তানহা তাই খুব বেশি খুশি মনে মনে। ওরা বিচে আসতেই কিছু মেয়ে হাঁ করে তাকিয়েছিল তনয়ের দিকে, তাই ওর মেজাজ ভীষণ খারাপ হয়েছিল। এখন ওর হাত ধরে আছে দেখে মেয়েগুলো আর তাকাবে না ভেবেই মনে মনে হাসছে তানহা। এই যে পার্ট টাইম পাগল, এই দিকে তাকাও একটু। কি বললেন আপনি আমায়? মানুষ যেরকম পার্ট টাইম জব করে, তুমি ওই রকম পার্ট টাইম পাগল হয়ে যাও, তাই বললাম আর কি।
তানহা কিছু বলবে তার আগেই তনয় তানহাকে ফোন দিয়ে হাতের ইশারায় সামনে দেখিয়ে বলে, এই দেখো, ওখানে অনেক সুন্দর স্পট, সবাই ছবি তুলছে, আমাকে একটা ছবি তুলে দাও তো। তানহা ভাবলো কোথায় ওর ছবি তুলে দিবে, উল্টো ওর থেকেই তুলে নিতে চাইছে এই ছেলে, কি কপাল ওর। কি হলো, চলো। বলেই তানহাকে টেনে ওখানে নিয়ে যায় তনয়। মিশা অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। এমন সময় দেখে তনয় তানহার হাত ধরে সমুদ্রের দিকে যাচ্ছে। আজকে তনয়কে দেখে মিশাও ক্রাশ খায়। তারপর দেখে তনয় ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। ওহ, আমার তনয় বেবি পিক তুলবে, দাঁড়াও আমিও তুলছি তোমার পিক। তাই বলেই মিশাও ফোন বের করলো তনয়ের ছবি তোলার জন্য। এদিকে তানহা ফোন অন করতে ফ্রন্ট ক্যামেরা আসে শুরুতেই, তাই সে ক্যামেরা চেঞ্জ করবে তার আগে ক্যামেরায় দেখে তার থেকে বেশ কিছু দূর পেছনেই মিশার মতো কাউকে দেখা যাচ্ছে। তানহা জুম করে দেখে ওটা আসলেই মিশা। সে মোবাইল বের করে কিসের জন্য ছবি তুলছে। তানহার মেজাজ সেই খারাপ হয়ে গেল। একে তো ওর জ্বালা এখানে এসেছিল তনয়ের সাথে একা সময় কাটাবে বলে, আর ওই বজ্জাত মেয়ে এখানেও চলে এসেছে, ভাবা যায়। তানহা খেয়াল করে দেখে তনয় যেদিকে দাঁড়িয়ে আছে মিশা ওই দিকটাতেই ছবি তুলছে। এটা দেখে সে ভাবলো, আমার তনয়ের ছবি তুলছে, এই মেয়ে তো ভীষণ খারাপ। বলেই তানহা ভাবতে লাগলো কি করা যায়। তনয়ের দিকে তাকিয়ে দেখলো সে সমুদ্রের দিকেই মুখ করে তাকিয়ে আছে, আর ওর এক পাশে একটা লোক পোজ দিচ্ছে যার বউ তার সাথে ঝগড়া করছে একটু পর পর। ওটা দেখে তানহার মাথায় একটা বুদ্ধি আসে। সে তনয়ের কয়েকটা ছবি তুলে ওর কাছে গিয়ে ফোন দিল ছবি কেমন এসেছে দেখার জন্য, আর ওই মহিলার কাছে গিয়ে বলল, ভাবি কোনো সমস্যা? তখন থেকে দেখছি খালি ঝগড়া করছেন আপনারা। আর বললেন না ভাবি, ওই লোকের সাথে আসার এক চালা, কই আমার সাথে ছবি তুলবে তা না, নিজের ছবি বাদ দিয়ে আমার ওকে ছবি তুলে দেওয়া লাগবে আগে, ঢং যত সব। তানহা বুঝলো লোহা গরম আছে, এখনই হাতুড়ি মারা লাগবে, তাই ফিসফিসিয়ে বলল, আচ্ছা ভাবি, দেখেন তো পেছনের ওই মেয়েটিকে চেনেন নাকি? কই না তো, ওই ধলা মাইয়াটা আবার কে, আগে তো দেখিনি। কি বলেন ভাবি, আমি তো ভাবলাম আপনাদের পরিচিত। তখন থেকে দেখছি মেয়েটা ভাইয়ের ছবি তুলে যাচ্ছে, তাই মনে করলাম আপনি চেনেন। তানহার কথা শুনে মহিলাটা চোখ বড় বড় করে মিশার দিকে তাকালো, আর দেখলো মিশা ওই দিকটাই ছবি তুলছে। তনয় আর লোকটা অনেকটা কাছাকাছি থাকায় মহিলা তানহার কথা বিশ্বাস করলো, আর মনে করলো মিশা তার স্বামীরই ছবি তুলছে। তাই তানহাকে বলল, ঠিকই বলছেন তো আপনি ভাবি, এর জন্যই মনে হয় আমার স্বামী ওখান থেকে সরছে না। ওরে দাঁড়াও, আজকে খবর নিচ্ছি তোমার। বলেই মহিলা তার স্বামীর দিকে এগিয়ে যেতে নিলে তানহা বলে, ভাবি, দোষটা কিন্তু ওই মেয়েরই। বিবাহিত জানার পরেও যে মানুষের পিছু ছাড়ছে না, এইরকম মেয়ের মাঝে ভেজাল আছে। তাই ওই মেয়েকে শায়েস্তা করুন আগে। তানহার কথা শুনে মহিলাটা খুব খুশি হলো এবং তার যুক্তি বুঝতে পারলো, তাই বলল, থ্যাংক ইউ ভাবি, আমার হেল্প করলেন আপনি। এখন দেখেন ওই মেয়েকে আমি কিভাবে সাহায্য করি। তাই বলে মিশার দিকে এগিয়ে গেল ওই মহিলা। তনয় তানহার কাছে এসে বলল, কি ছবি তুলেছো এগুলো? কয়েকটা ছাড়া বাকিগুলো ভালো আসেনি তেমন। আরে আপনাকে তো বলেছিলামই যে এই দিকে ছবি ভালো উঠছে না, অন্যদিকে যাই চলুন, কাজ হয়ে গিয়েছে। কি কাজ? কিছুই না, চলুন তো। বলেই তনয়ের হাত ধরে ওকে টেনে নিয়ে যাচ্ছে তানহা। আর তনয় ভাবার চেষ্টা করছে ওর মাথায় চলছেটা কি। এদিকে মিশা ফোনে দেখছিল তনয়ের ছবি কেমন এসেছে, কিন্তু দূর থেকে তোলার জন্য বোঝা যাচ্ছে না ভালোভাবে। কাঁধে টোকা পড়তেই সামনে তাকিয়ে দেখে এক মহিলা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। মিশা ভ্রু কুঁচকে চলে যেতে নিলে মহিলাটা ওর হাত ধরে বলে, কই যাস, আমার স্বামীর ছবি তুলে এখন কই পালাচ্ছিস? হোয়াট ননসেন্স, আমি আপনাকে চিনিই না, আর আপনার স্বামীর ছবি তুলবো আমি? মিথ্যা কথা বলে লাভ নেই, আমি দেখেছি তুই আমার স্বামীর ছবি তুলেছিলি, আর এখন ধরা খায়ে মিথ্যা কথা কোষ। ইউ আর ম্যাড, আমাকে এসব বলছেন, পাগল কোথাকার। ব্যাস, মহিলাটা এবার রেগে মিশার চুল টানাটানি শুরু করলো। মিশা তো চিল্লাচ্ছে আর মহিলাটাকে ছাড়তে বলছে। এদিকে তানহা পেছনে উকি মেরে দেখে মিশা মহিলার হাতে জব্দ হচ্ছে। তখন ওই আর হাসি আটকে রাখতে পারে না। ঠিক হয়েছে, আরো তোলো অন্যের স্বামীর ছবি। এদিকে তনয় ওকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কিন্তু সে কিছু বলতেও পারছে না, শুধু হেসেই যাচ্ছে। আর তনয় মনে মনে ভাবছে, এ কোন পাগলের পাল্লায় পড়লাম আল্লাহ।
তনয় অনেকবার জিজ্ঞেস করেও তানহার থেকে কিছু শুনতে না পেরে আর মাথা ঘামালো না। তারা বিচে ঘুরতে ব্যস্ত হয়ে পড়লো। তানহা একপাশে তাকিয়ে দেখলো একটা কাপল খাবার শেয়ার করে খাচ্ছে। ছেলেটা মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। আর যদি মিশা না থাকতো হয়তো তনয় ওকে এভাবে খাইয়ে দিত, ভাবছিল সে। তনয় তানহাকে বলে, তানহা, তুমি ডাবের পানি খাবে? না, লাগবে না। তাহলে অন্য কিছু খাবে? বললাম তো না। তনয় আর কিছু বলে না। তানহার কোনো দিকে খেয়াল নেই, সে মাথা নিচু করে হাঁটছিল। হঠাৎ করেই থুতনিতে কারো হাতের ছোঁয়া পেয়ে সে চমকে উঠে সামনে তাকায়। আর কিছু বুঝে ওঠার আগেই তনয়ের মুখে কিছু ঢুকাই দেয়। তানহা একটু পর বুঝতে পারে এটা চিংড়ি ফ্রাই। তানহা কিচ্ছু বলার আগেই তনয় বলে, খাইতে মন চাচ্ছিল তো, বলো না কেন? আপনি দেখছিলেন, আমি ওদের দেখছিলাম। তুমি যেভাবে হা করে দেখছিলে, শুধু আমি না, এখানকার সবারই দেখার কথা। মেয়েটার পেট খারাপ হতো আরেকটু দেখলে। তানহা বেশ লজ্জা পায় শুনে যে তনয় ভেবেছে ও খাবারের জন্য ওভাবে চেয়েছিল মেয়েটার দিকে, কিন্তু ও তো খাবারের জন্য তাকায়নি। ও তো চেয়েছিল তনয় ওকে তুলে খাওয়াবে, আর সে ওটাই করলো। চিংড়িতে তানহার অ্যালার্জি, কিন্তু তনয় প্রথমবার ওকে কিছু তুলে খাইয়েছে, এটা কিছুতেই ফেলবে না সে, তাই খেয়ে নিল এটা। এদিকে মিশা ওই মহিলার থেকে অনেক কষ্টে নিজেকে ছাড়িয়েছে। তারপর ভাবলো তনয়কে দূর থেকে দেখে সে ফেঁসে গিয়েছে, তাই এখন কাছের ডেকে সারপ্রাইজ দিবে। তাই আবার তনয়কে খোঁজা শুরু করলো। এত ভিড়ের মধ্যে না জানি কোথায় যা আছে ওকে দিয়ে দেখার চেষ্টা করছে মিশা। তনয়ের ফোনে কল আসায় সে তানহার হাত ছেড়ে কথা বলছিল। আর তানহা একপাশে একটা বাচ্চা মালা বিক্রি করছে, সেখানে গিয়ে মালা দেখছে। এদিকে মিশা তাকিয়ে দেখে তনয় একা দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ও ভাবলো এটাই সুযোগ তনয়কে সারপ্রাইজ দেওয়ার, তাই সে ভাবলো তনয়কে এখানে ডাকবে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর পাশে তাকিয়ে দেখে একটা বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছে। মিশা ওখান থেকে একটা গোলাপ ফুল নিয়ে নিল আর বাচ্চাটিকে বলল, এখানে একটা ভাইয়া ফোনে কথা বলছে না, ওকে গিয়ে বলো তাকে একটা আপু ডেকেছে, জরুরি কথা আছে, আর এখানে আসতে বলবা, ঠিক আছে? বাচ্চাটাও মাথা নাড়িয়ে ওইদিকে চলে গেল। এদিকে তানহা মালা দেখার সময় একটা ছেলে এসে বলে, হাই, আপনি কি একা? আমি কি আপনাকে চিনি? ছেলেটা কিছু উত্তর দিবে তার আগেই সে তানহার পেছনে তাকিয়ে ঢোক গিলে চলে গেল। তানহা কিছু বুঝতে পারলো না কি হলো ছেলেটা, হঠাৎ করে যে হুট করে আসলো, আবার হুট করেও চলে গেল। তারপর পেছনে তাকিয়ে দেখে তনয় এক হাত দিয়ে কানে ফোন ধরে রেখেছে, আর এক হাত পকেটে রেখে ওর দিকেই তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। তানহা এবার বুঝলো তনয়কে দেখে ছেলেটা চলে গেছে ওখান থেকে। তানহা তনয়কে কিছু বলবে তার আগে তনয় ওর এক হাত চেপে ধরে হাঁটা শুরু করলো। তখনও সে ফোনে অফিসের কথা বলেই যাচ্ছে, কিন্তু তানহার হাত ছাড়ছে না। এখন আর তানহা মনে মনে হাসলো তনয়ের কাজ দেখে। তনয় ফোনে কথা বলতে বলতে যখন দেখছিল তানহার সাথে একটা ছেলে কথা বলার চেষ্টা করছে, তখন সে ওই দিকেই চলে গিয়েছিল। আর তখনই মিশার পাঠানো বাচ্চা ছেলেটি ওখানে যে ফোনে কথা বলছে এমন কাউকে খুঁজে পেল না, তাই সে চলে আসছিল। এমন সময় দেখলো ওখানে এক লোক ফোনে কথা বলছে, তাই সে গিয়ে লোকটিকে ডেকে বলল, একটা আপু আপনাকে ওখানে ডেকেছে কথা বলার জন্য। বলেই মিশার দিকে ইশারা করলো। মিশা তো ফুল হাতে নিয়ে রেডি হয়ে আছে উল্টো দিক হয়ে, যে কখন তনয় আসবে আর ওর হঠাৎ করে সারপ্রাইজ দিবে ওকে। পায়ের আওয়াজ পেতেই মিশা ভাবলো তনয় এসেছে, তাই সে বলল, তুমি তো আমাকে না বলে চলে এসেছিলে, কিন্তু দেখো আমি তোমার পিছু পিছু এখানে চলে এসেছি। সারপ্রাইজ বেবি। বলেই সামনের দিকে ঘুরে তনয়কে গোলাপ দিতে যেয়ে দেখে এটা অন্য এক লোক। মিশার চক্ষু চড়ক গাছ হয়ে যায় এটা দেখে। লোকটা বলে, তুমি সত্যি আমার পিছু এখানে চলে এসেছো? তুমি কি আমাকে পছন্দ করো? মিশা চিল্লিয়ে উঠে বলে, হু আর ইউ? আপনি এখানে কেন? আর আমার তনয় বেবি কোথায়? কে তো নয়, তুমি না আমাকে পছন্দ করো? আমাকে তো ওই বাচ্চাটা বলেছে তুমি আমাকে ডেকেছো। চলো না আমরা বিয়ে করি, আমার তোমাকে ভালো লেগেছে। জাস্ট শাট আপ, চলে যান এখান থেকে। বলেই মিশা প্রচন্ড রেগে লোকটার উপর চিল্লানো শুরু করলো আর ওখান থেকে চলে গেল। এই ভেবে যে আজকের দিনটা খারাপ ওর জন্য, যা করতে চাচ্ছে তাই ফ্লপ হচ্ছে। তাই ও ঠিক করলো অনেক হয়েছে, কালকে সরাসরি নিজে গিয়ে কথা বলবে তনয়ের সাথে। রাতে তনয় রুমে এসে দেখে তানহা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। সে তানহার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। তাহলে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছো কেন? ঠান্ডা লাগছিল একটু, আর কি তাই। কি বলো? বলেই তানহার কপালে হাত দিয়ে চেক করলো তনয়। জ্বর তো নেই, তাহলে ঠান্ডা লাগছে কেন? কিছু না, আপনি ঘুমাবেন না? দেরি আছে, তুমি ঘুমাও।
আমার ল্যাপটপে একটু কাজ আছে। তারপর তানহা শুয়ে পড়লো আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়লো। তনয় ল্যাপটপে কাজ শেষ করে এসে তানহার গায়ের কাঁথা সরে গিয়েছে, তাই ঠিক করে দিতে যেয়ে দেখে তানহার হাতে লাল লাল র্যাশ উঠেছে। তনয় অবাক হয়ে গেল। তারপর কাঁথা সরিয়ে দেখে অন্য হাতেও ওই রকম র্যাশ। দু হাতের এই অবস্থা, আর তানহা ওকে সেটা বলেনি, তাই তনয়ের মেজাজ বেশ খারাপ হয়ে গেল। তানহাকে তাই ঘুম থেকে এক প্রকার টেনে তুললো সে। কি হয়েছে, ডাকছেন কেন? তোমার হাতে কি হয়েছে? এটা শুনে তানহার ঘুম উড়ে গেল। কই কিছু না তো। আমার রাগ বাড়িও না তানহা। হাতের এই অবস্থা হলো কিভাবে, আর তুমি আমাকে বলনি কেন? সরি, আসলে আমার চিংড়িতে অ্যালার্জি, তাই একটু র্যাশ উঠেছে। দুই হাতেই উঠেছে আর তোমার কাছে একটু মনে হচ্ছে? সরি, সমস্যা নেই, আমার আগেও হয়েছিল এমন, ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। আগে যদি এইরকম হয়ে থাকে তাহলে এখন চিংড়ি খেলে কেন তুমি? ফেলে দিতে পারলে না? এবার তানহা কোনো উত্তর দিতে পারে না। কিভাবে বলবে সে যে কেন সে ফেলে দিতে পারেনি ওই সময়? তানহাকে চুপ থাকতে দেখে তনয় ওর বাহু ধরে বলে, তুমি কেন বোঝো না? তুমি আমার দায়িত্ব। তুমি যতদিন আমার কাছে আছো তোমার খেয়াল রাখতে হবে আমার। তোমাকে যেভাবে দেখলে আমার গিল্টি ফিল হয়, বোঝো না তুমি? তানহা চোখ দিয়ে এবার পানি পড়লো, কিন্তু সেটা তনয়ের ধমকে নয়, ওকে এখনো শুধু দায়িত্বই মনে করে তাই। তানহাকে কাঁদতে দেখে তনয় নিজের রাগকে কন্ট্রোল করে দরজা লক করে রেখে রুম থেকে বের হয়ে গেল। তানহা ভাবলো রাগ কমানোর জন্য বাইরে গিয়েছে, তাই সে বেডে বসে রইলো চুপ করে। কিছু সময় পর তনয় রুমে আসে আর গ্লাসে পানি ঢেলে তানহার পাশে বসে। তানহা চুপচাপ ওর কাজ দেখছিল। তনয় বলে, এখন ওষুধ কি নিজে খাবে, না এটাও আমাকে খাইয়ে দিতে হবে? তানহা তাকিয়ে দেখে তনয়ের হাতে ওষুধ। সে ওষুধ নিতে গেল, তখন তনয় বলল, দেখো তানহা, এরপর থেকে কোনো সমস্যা হলে আমাকে বলো প্লিজ। আমরা তো বন্ধুই, তাই না? তুমি আমাকে বলতে পারো যে কোনো কিছু। তানহা মাথা নেড়ে ওষুধ খেয়ে নিল। পরের দিন বিকেলে হাঁটতে বের হওয়ার আগে তনয় বারান্দায় ফোনে কথা বলছিল। সে রুমে এসে দেখে তানহা লং স্কার্ট আর টপস পরে রেডি হয়ে আছে। তনয়ের সামনে এসে ভ্রু কুঁচকে বলল, এত সেজে গুজে কোথায় যেতে চাচ্ছ তুমি? কোথায় মানে? বিচে যাব না আমরা? কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো অনুষ্ঠানে যাচ্ছ। ঠিক ধরেছেন আপনি। মানে? আরে জানেন না, আজকে একটা কনসার্ট হবে এখানে, সবাই রেডি হয়ে আসবে, চলুন তাড়াতাড়ি। বলে তানহা দরজা খুলে যেতে নিলেই তনয় ওর হাত ধরে ভেতরে নিয়ে আসে আর দরজা লাগিয়ে দেয়। তানহা অবাক হয়ে যায় ওর এমন কাজে। সে বলে, কি হয়েছে আপনার, যাবেন না নাকি আজকে? যাবো তো, দাঁড়াও 1 মিনিট। বলেই সে ব্যাগ খুঁজতে শুরু করে। তানহা বোকার মতো চেয়ে চেয়ে দেখছে ওর কাজকর্ম। একটু পর তনয় ব্যাগের চেন লাগিয়ে উঠে আসে আর তানহার গায়ে একটা স্কার্ফ পেঁচিয়ে দেয় ওড়নার মতো করে। তানহা অবাক হয়ে বলে, এটা এই ড্রেসের সাথে নয়, এটা কেন আনলেন? যতগুলো ছিল ব্যাগের ভিতর তার মধ্যে এটাই ম্যাচিং লেগেছে আমার কাছে। তো কি হয়েছে, এটার কোনো দরকার নেই। বলেই খুলে রাখতে ধরলো স্কার্ফটা আর তনয় ওর হাত ধরে বলল, তুমি কি ঘুরতে বের হওয়ার আগে আমাকে রাগাতে চাচ্ছ? ভালো লাগছে তো তোমাকে দেখতে, দেখো। কথাটা বলে তানহাকে আয়নার সামনে নিয়ে গেল। তানহা কিছু বলবে তার আগে ওকে বলার সুযোগ না দিয়ে তনয় ওর হাত ধরে বের হয়ে গেল রুম থেকে। সন্ধ্যায় মুখরিত বিচের পরিবেশ, মানুষের কোলাহলে চারিদিক পরিপূর্ণ। একটু পর গান বাজনা শুরু হবে। তানহা খুব এক্সাইটেড। এই প্রথম তনয়ের সাথে কোনো অনুষ্ঠান উপভোগ করবে সে। কিন্তু ওর মুডের উপর এক বালতি পানি ঢেলে দিয়ে ওদের সামনে উপস্থিত হয় মিশা। তানহা ভাবলো তনয়কে ওর থেকে দূরে রাখতে চেয়েছিল, কিন্তু মেয়েটা কালকের ঘটনার পরেও এখানেই পড়ে আছে। মিশা বলে, সারপ্রাইজ তনয় বেবি। তানহার সামনে বেবি বলায় তনয়ের কেন জানি একটুও ভালো লাগলো না, তাই সে বলে, আবার বেবি? মানা করেছিলাম না এসব ডাকতে? কিন্তু তুমি এখানে কিভাবে? তুমি যেখানে আমিও সেখানে, ভাবলাম তোমাকে এসে সারপ্রাইজ দিব। এদিকে তানহা তনয় আর মিশার এসব কথা শুনতে একটু ভালো লাগছিল না, তাই সে চলে যেতে নিলে তনয়ের হাত ধরে আটকায় আর বলে, কোথায় যাচ্ছ তুমি? আমার ভালো লাগছে না, আমি চলে যাব। তুমি না খুব এক্সাইটেড ছিলে এই অনুষ্ঠানের জন্য, কি হলো হঠাৎ? তানহা কিছু না বলেই তনয়ের হাত ছাড়িয়ে চলে গেল আর তনয় ওর পিছে গেল। মিশা ডাকলো তনয়কে, কিন্তু সে অপেক্ষা করতে বলে ওকে তানহার পেছনে গেল। কেন এলেন এখানে? যান, মিশা আপু অপেক্ষা করছে আপনার জন্য। তুমি চলে এলে কেন? হোয়াটস রং উইথ ইউ? আপনি জানেন না নাকি জেনেও না জানার ভান করছেন তনয়?
তানহা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, এবার সে বলবে তনয়কে। আপনার সাথে বিয়ে করে আমি বাসায় এসেছি, ততদিন অ্যাটলিস্ট আমার সাথে থাকুন। আমি ওই রকম না যে আপনি দুই নৌকায় পা দিয়ে চলবেন আর আমি সহ্য করব চুপচাপ। কি বললে তুমি? আমি দুই নৌকায় পা দিয়ে চলি? তুমি জানো, তুমি আসার পর থেকে আমি মিশাকে যথাসম্ভব অ্যাভয়েড করেছি, আর তুমি আমাকে এসব বলছো? তাহলে মিশা আপু এখানে কেন? আপনি তাকে বলুন এই 6 মাস আপনার সাথে যোগাযোগ না রাখতে, না হলে আমি আপনার সাথে থাকবো না। কিন্তু তানহা, আমি... ঠিক আছে, না শুনলেন আপনি, দরকার নেই। ও কথাটা বলেই তানহা তাকিয়ে দেখে তনয় ওখান থেকে চলে গেছে। তানহা এবার কান্নায় ভেঙে পড়ে। ওর সব শেষ। তনয় যদি ওর একটু চিন্তা করতো, ওকে এখানে একা রেখে মিশার কাছে যেতে পারতো না। একটু দূর হেঁটে বালুর মধ্যে বসে পড়ে সে। আর কিছুই ভালো লাগছে না তার। একটু পর দেখলো বিকেলের ওই ছেলেটা আবার এসেছে আর তানহাকে জিজ্ঞেস করছে সে একা বসে আছে কেন। তানহার এবার ভয় লাগলো। একা বসে আছে সে সন্ধ্যায়, এদিকে কেউ নেই তেমন, সবাই কনসার্টের ওই দিকেই আছে। তানহা ভয়ে কোনো উত্তর দিল না। ছেলেটি তানহার পাশে বসতে যাবে এমন সময় কোথা থেকে তনয় চলে আসে, তানহাকে কোলে তুলে নেয় আর কাউকে কিছু বলারও সুযোগ না দিয়ে ওকে নিয়ে হেঁটে যেতে লাগে। তানহাকে কোলে নিয়ে নিজের মতো হেঁটে যাচ্ছে তনয়। এদিকে তানহা ছটফট করছে নামার জন্য। ছাড়ুন আমাকে, যাব না আমি আপনার সাথে। কি হলো, নামান বলছি। তনয় এবার তানহাকে ফেলে দেওয়ার মতো করলে সে ভয়ে ওর শার্টের কলার আঁকড়ে ধরে। তনয় বাঁকা হাসি দেয়, আবার হাঁটতে শুরু করে। যেখান থেকে ওরা চলে এসেছিল ওখানে এসে তনয় তানহাকে নামিয়ে দেয়। আর তানহা তাকিয়ে দেখে মিশা এখনো যায়নি। তা দেখে সে তনয়ের দিকে তাকায় আর তনয় মিশাকে বলে, মিশা, তুমি এখনো যাওনি? আমি না তোমাকে যেতে বলেছিলাম? তনয় মিশাকে যেতে বলেছে শুনে তানহার মন খুশিতে ভরে ওঠে। মিশা বলে, কিন্তু কি সমস্যা তোমার সাথে দেখা করলে? কয় মাস পর তো আমরা একসাথেই হব, তাই না? কখন কি হয় তা তো বলা যায় না মিশা। তুমি নিজেই ভেবে দেখো, এখন যদি আমি তোমার সাথে দেখা করি তাহলে বিষয়টা খারাপ দেখাবে। বাবা জানলে কি মনে করবে তুমি জানো? তখন আমাদের 6 মাস পরেও কিছু হওয়া সম্ভব না। কিন্তু তনয়, এটাই ঠিক মিশা, আমিও ভেবে দেখেছি এখন আমাদের না দেখা করাই ভালো। যদি আমি তোমার কপালে থাকি তাহলে অবশ্যই পাবে আমাকে। থিঙ্ক প্র্যাকটিক্যালি। মিশা বুঝতে পারে এখন তনয়কে বুঝিয়ে লাভ নেই। সে তানহার কথা মেনে নিয়েছে। নিশ্চয় তানহা এসব বলেছে ওকে, মনে মনে ভাবলো মিশা। তাই সে মাথা নাড়িয়ে বলল, ওকে ফাইন, কিন্তু 6 মাস পর আমার কথা ভুলে যেও না। আসি তাহলে। থ্যাঙ্কস মিশা ফর আন্ডারস্ট্যান্ডিং। মিশা চলে গেলে তানহা ভাবতে থাকে তনয় আর ওর কি ডিভোর্স সত্যিই হবে? তনয় কি সত্যি ওকে রেখে মিশার কাছে চলে যাবে? এ কদিনে ও বুঝেছে যে তনয় ওর প্রতি একটু হলেও দুর্বল হয়েছে। ওর কেয়ার করে সে, না হলে ওর কথা শুনতো না। কিন্তু এই দুর্বলতা কি আদৌ ভালোবাসায় পরিণত পাবে? তানহার এসব ভাবনার মধ্যেই তনয় অনেকবার ডেকেছে ওকে, কিন্তু সে শুনতে পায়নি। তাই বিরক্ত হয়ে তনয় চলে যেতে নিলেই তানহা হঠাৎ করেই ওকে জড়িয়ে ধরে। তনয় কয়েক মুহূর্তের জন্য জমে যায়। এটা প্রথম না, এর আগেও হয়েছে ওর সাথে। যখন তানহা ওর কাছাকাছি আসে ও আলাদা এক অনুভূতি হয়, যা অন্য কারো ক্ষেত্রে কখনো হয়নি ওর। এই অনুভূতির নাম তনয়ের জানা নেই, কিন্তু নামহীন এই অনুভূতিটা বড্ড ভালো লাগে ওর কাছে। থ্যাংক ইউ, আপনি আমার কথা শুনেছেন। ইটস ওকে, তুমি আমার সব কথা শোনো, আমি না হয় তোমার একটা কথা শুনতেই পারি। আপনি তখন বললেন না কেন যে আপনি মিশা আপুকে যেতে বলেছেন? তুমি কথা শুনতে আমার কখন থেকে শুধু নামাতেই বলছিলে। এবার তানহার মনে পড়লো তনয় ওকে কোলে করে নিয়ে এসেছিল এতক্ষণ, আর ও তনয়কে জড়িয়ে ধরে আছে এখনো। তাই হুট করেই তনয়কে ছেড়ে দিয়ে মুখ অন্যদিকে করলো লজ্জায়। তনয় বলল, বাহ, ধরার সময় লজ্জা লাগলো না আর এখন লজ্জায় গলে যাচ্ছ। তানহা যেন আরো বেশি লজ্জা পেল ওর কথা শুনে। এই ছেলে পারেও বটে, লাগাম ছাড়া কথাবার্তা। কনসার্ট শুরু হলো, সবাই গান উপভোগ করছে। বিভিন্ন কাপল রীতিমতো নাচ শুরু করে দিয়েছে ওখানেই। ধীরে ধীরে সবাই নাচতে লাগলো। তা দেখে তনয় তানহাকে বলল, তুমি নাচবে আমার সাথে? আপনি নাচতে পারেন? আমাকে কি মনে করো তুমি? আমি কেন পারবো না? না মানে জানতাম না তো, তাই বলছিলাম আর কি। মে আই? তনয় তানহার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। তানহা হেসে হাত বাড়িয়ে দেয়। हाँ हंसी बन गए, हाँ नमी बन गए, तुम बदलने लगे, गिरने संभलने लगे,
जब से है जीना तुम्हें तेरी ओर चलने लगे हाँ हंसी बन गए हाँ नमी बन गए तुम मेरी आसमां मेरी जमी बन गए গানের তালে তালে নাচছে তনয় আর তানহা। গানটাকে ফিল করছে দুজনেই। তনয় এই নাচের মধ্যেই তানহাকে কাছে টেনে আনলো। তানহার সাথে থাকতে কেন যেন খুব ভালো লাগছে তার। গান শেষ হলে খাওয়ার পালা। এতক্ষণ মিশা লুকিয়ে থেকে ওদের দেখছিল। তনয়ের হাব ভাব দেখে তার মনে হচ্ছে তনয় তানহার প্রেমে পড়েছে। কিন্তু তনয়কে এটা সরাসরি জিজ্ঞেস করলে সে কিছুতেই বলবে না, মিশা জানে। তাই ও ভাবতে লাগলো কিভাবে তনয়ের থেকে সত্যি কথা শোনা যায়। হঠাৎ করে মিশার মাথায় বুদ্ধি এলো যে খাওয়ার পর তো সফট ড্রিঙ্কস খাবেই ওরা। তখন তনয় সফট ড্রিঙ্কসে অ্যালকোহল মিশিয়ে দিলে ওর থেকে সত্যিটা জানতে পারবে সে। কারণ নেশায় মানুষ সত্যি কথাই বলে। যা ভাবা তাই কাজ। মিশা খোঁজ নিয়ে একটা ওয়েটারকে টাকা দিয়ে তনয়ের ড্রিঙ্কসে অ্যালকোহল মিশিয়ে ওটা তনয়কে দিতে বলে। ড্রিঙ্কস পাঠালো ওদের কাছে। মিশা এবার অপেক্ষা করছে তনয় কখন ড্রিঙ্কসটা খাবে, এই জন্য। ওয়েটার ড্রিঙ্কস দিয়ে গেলে তনয় তানহাকে একটা দিয়ে নিজেও একটা নেয়। ওটা খেতে নিবে এমন সময় তানহা বলে, আচ্ছা আপনি কোনো চালাকি করছেন না তো? আশ্চর্য, চালাকি মানে? মানে এগুলো সফট ড্রিঙ্কসেই তো নাকি আমাকে অন্য কিছু খাইয়ে ঘুমিয়ে দিয়ে আপনি মিশা আপুর সাথে দেখা করতে যাবেন? তনয় যেন আকাশ থেকে পড়লো তানহার কথা শুনে। তাই সে মাথায় হাত রেখে বলল, মেয়ে মানুষ সন্দেহ করে এটা জানা ছিল, কিন্তু আজ স্বচক্ষে দেখলাম। ওসব আমি বুঝি না। আপনি সত্যি কিছু প্ল্যান করছেন না তো? না রে মা, তুমি এক কাজ করো, তুমি আমারটা খাও, আমি তোমারটা খাচ্ছি, তখন বিশ্বাস করবে তো? না দরকার নেই, থাক। এখন দরকার আছে। সন্দেহ যখন করেছো তখন আমারটাই খাবে তুমি, যাতে এরপর আর এ ধরনের কথা না বলতে পারো। এরপর তানহাকে ওর ড্রিঙ্কস খাইতে দিয়ে নিজে তানহারটা খেয়ে নিল। আর মিশা ওইদিকে এটা দেখে ফেলে, বলে, ওহ সিট, এটা তুমি কি করলে তনয়? তানহাকে অ্যালকোহলযুক্ত ড্রিঙ্ক খাওয়ালে? আমার কক্সবাজার আসাই উচিত হয়নি। সব প্ল্যানই ফ্লপ এখানে এসে, ড্যামিট। বলেই মিশা চলে গেল ওখান থেকে। এদিকে তানহা ড্রিঙ্কস খেয়ে বলল, এটার টেস্ট এমন কেন? কেমন আবার? ঠিকই তো আছে। না তো, একটু তেতো তেতো লাগলো আমার কাছে। আর তনয় ভাবছে তানহার ড্রিঙ্কসে সত্যিই কিছু ছিল না তো। তনয়ের ভাবনার মধ্যে তানহা একটু একটু ঢুলতে শুরু করেছে। তনয় তানহার ড্রিঙ্কস শুকে বুঝলো এর মধ্যে কিছু মিক্স করা আছে। তাই ওয়েটারকে ডেকে বলল, এই ড্রিঙ্ক কেন দিয়েছেন আমাদের? আমরা কি এটা অর্ডার দিয়েছিলাম? সরি স্যার, এক্সট্রিমলি সরি। ভুলে অন্য এক কমস্টারের ড্রিঙ্কস আপনার দেওয়া হয়েছে। এখন তো খেয়ে নিয়েছে আমার ওয়াইফ, সরি বলে কী লাভ এখন? স্যার টেনশন নিয়েন না, রাতে ঘুমানোর আগে লেবু পানি খাইলেই সকালে উঠে ম্যাম একদম ফ্রেশ হয়ে যাবে। এদিকে তনয়ের কথার মাঝেই তানহা মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছে চেয়ার থেকে। তাই ও কোনো সিন ক্রিয়েট করার আগেই তানহার হাত ধরে বাইরে নিয়ে আসলো সে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি বাইরেই থাকবো আজকে। এখানে থেকে কি করবে তুমি? দেখুন না, চারপাশে সবাই কত মজা করছে, কত সুন্দর রং বেরঙের ফানুস উঠছে আকাশে। ওরা মজা করছে কারণ ওরা নিজেদের সেন্সে আছে, যা তুমি নেই। তাই চলো এখন। আপনি সবসময় এমন করেন আমার সাথে, আমার কোনো কথাই শোনেন না। উফ রে, এইটুকুর জন্য কাদা লাগবে? তুমিও পারো বটে। শুধু এইটুকু না, আরও অনেক সময় আপনি আমার কোনো কথা শোনেননি। নিজের যা মন চেয়েছে তাই করেছেন, কিন্তু আমি কিছু বলিনি। তনয়ের কাছে এসে ওর হাত ধরে বলল। তনয় খানিকটা চিন্তায় পড়ে গেল তানহার এই কথায়। আগেও তানহাকে কষ্ট দিয়েছে, ওর কথা শুনেনি। কবেকার কথা বলছো তুমি? আপনি যে আমাকে আপনার সাথে বাসায় এনেছেন, আবার 6 মাস পর ডিভোর্স দিতে চেয়েছেন, এর মাঝে একবারও কি শুনতে চেয়েছেন আমি কি চাই? তানহার কথা শুনে কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো তনয়। আসলেই তো সেভাবে কখনো ভেবে দেখেনি। তানহারও যে নিজের ইচ্ছা থাকতে পারে সেই বিষয়ে কখনো চিন্তাও করেনি। সব সময় নিজের ডিসিশন ওর উপর চাপিয়ে দিয়েছে। আর মেয়েটা কখনো কিছুই বলেনি ওকে। কি হলো বলুন? তনের কলার ধরে ঝাঁকিয়ে বলল, তুমি কি চাও তানহা? তুমি কি আমার সাথে থাকতে চাও? এটা জিজ্ঞেস করে তনয় এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে জানে না কেন, কিন্তু তার মনের গহীনে সে তানহার মুখ থেকে হ্যাঁ শুনতে চাচ্ছিল। তনয় অধীর আগ্রহে অপেক্ষা করছে তানহার উত্তরের আশায়। থাকবো তো,
আমি আর আপনি এই বিচ ঘুরে বেড়াবো, রং বেরঙের ফানুস ওড়াবো, তারপর আপনি আমাকে কালকের মতো রুমে কোলে করে নিয়ে যাবেন, ঠিক আছে? তানহার এসব বাচ্চা সুলভ কথায় হেসে ফেলল তনয়। এক মুহূর্তের জন্য সিরিয়াস হয়ে গিয়েছিল সে তানহার উত্তর শোনার আশায়। কিন্তু এই মেয়ে এখন নিজের হুঁশেই তো নেই, সেটা বুঝতে পারলো সে। একটা সুন্দর ফানুস এনে তা জ্বালিয়ে আকাশে উড়ে দেওয়ার জন্য মেলে ধরলো তানহা। আর পেছনে থেকেই ওর হাতের উপর দুহাত রাখে তনয়। ফানুস উড়ানোর আগে তানহা বলল, এখন কোনো উইশ করেন, আল্লাহ চাইলে পূরণ হয়ে যেতে পারে। তুমি করো দেখি। তনয় দেখলো তানহা চোখ বন্ধ করে কিছু বলছে। এত মন থেকে দোয়া চাচ্ছে সে। তনয় মনে মনে দোয়া করলো তানহার ইচ্ছেটা যেন পূরণ হয়। কি চাইলেন আপনি? তোমারটা আগে বলো। দোয়া পূরণ হলে তখন বলবো। আমারটাও তাহলে তখনই শুনো। তারপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওরা রুমের উদ্দেশ্যে রওনা হয়। আর তানহার কথা মতো তনয়কে কোলে করেই রুমে নিয়ে এসেছে। তানহাকে বেডে নামানোর সময় তনয় শুনতে পেল ও তনয়ের গলা জড়িয়ে ধরে ফিসফিস করে কিছু বলছে। তনয় কান পেতে শোনার চেষ্টা করলো। আপনি কি কখনো বুঝবেন না? কতদিন পর বুঝবেন আরব আপনি? তুমি কি বলছো জোরে বলো প্লিজ, আমি বুঝতে পারছি না। তানহা তাও বিড়বিড় করছে দেখে তনয় লেবু পানি আনতে গেল তানহার জন্য। তনয় যদি থেকে যেত তাহলে হয়তো শুনতে পেত তানহা কি বলেছে। ভালোবাসি তনয়, আমি জানি আপনিও কিছু অনুভব করেন আমার জন্য। কবে বুঝবেন আরো? তনয় লেবু পানি এনে তানহাকে খাইয়ে দেয় আর সে সাথে সাথে ঘুমিয়ে পড়ে। ওর পাশে শুয়ে তনয় ভাবে, না জানি সকালে উঠে তানহার মনে থাকবে কিনা সে কি কি বলেছিল আজকে। কিন্তু তনয়ের কাছে আজকে রাতটা ভালোভাবেই মনে থাকবে আজীবন। তানহা যে কদিনে ওর জীবনে বড়সড় একটা জায়গা দখল করেছে সেটা তনয় বুঝতে শুরু করেছে। পরের দিনই ওরা বাসায় ফিরে যাচ্ছে। সকালে উঠে তানহার মাথা ভারী ভারী লাগে। তারপর তনয়ের থেকে কালকে সমস্ত কাহিনী শুনে তানহা টেনে ওঠে। বেচারি লজ্জা তাকাতে পারছে না তনয়ের দিকে। না জানি কি মনে করেছে তনয় ওকে। ও কিছু উল্টাপাল্টা বলেনি তো? এসব ভাবতে ভাবতেই যে ও ড্রিঙ্কসে অ্যালকোহল মিশিয়েছে তাকে গালি দিতে দিতে পুরো রাস্তা পার করলো তানহা। ওরা বাসায় পৌঁছাতেই শ্রেয়া এগিয়ে এসে তানহাকে জড়িয়ে ধরে আর বলে, কি ভাবি, কেমন কাটলো হানিমুন? আহা, ওরা কেবলই এসেছে আর তুই কি শুরু করেছিস শ্রেয়া? শান্তি মতো নিঃশ্বাস নিতে দে আগে। অতঃপর ওরা ফ্রেশ হতে চলে গেল। পুরো বিকেল তানহা শ্রেয়ার সাথে গল্প করে কাটালো। শ্রেয়া তো সব কিছু শোনার জন্য খুবই এক্সাইটেড, ওখানে কি হয়েছে সব জানার জন্য। মিশার সাথে তনয় যোগাযোগ করবে না শুনে শ্রেয়া প্রচন্ড খুশি হয়ে গেছে। আর তানহাকেও বলে, কংগ্রাচুলেশনস ভাবি, তোমার লাভ স্টোরি ভিলেনকে তুমি সাকসেসফুলি সরাতে পেরেছো। মিশাজে কি হবে শ্রেয়া? তনয় যদি না বোঝেন তাহলে আমাদের স্টোরি এখানেই শেষ। উফ ভাবি, তুমি এত টেনশন করো কেন? ভাইয়ার মনে অবশ্যই তোমার জন্য কিছু আছে, নাইলে তোমার এক কথায় মিশার সাথে যোগাযোগ বন্ধ রাখতো। কিন্তু উনি তো সেটা বুঝছেন না। না বুঝলে ওরে বুঝাইতে হবে। আমরা অবশ্যই কিছু বুদ্ধি বের করব, যাতে ভাইয়া ওর ফিলিংস বুঝতে পারে। তারপর রাতে খাওয়া দাওয়া করে যে যার রুমে ঘুমোতে চলে যায়। কয়েক মাস পর বিকেলবেলা তানহা ভার্সিটি থেকে বাসায় আসছিল। তনয় ওকে নিতে আসবে, তাই ভার্সিটির বাইরেই ওর জন্য দাঁড়িয়েছিল সে। হঠাৎ করে ওর সামনে একটা গাড়ি থামে আর সেই গাড়ি থেকে মিশা বেরিয়ে আসে। তানহা মিশাকে না দেখার ভান করে সাইড কেটে যাচ্ছিল। আর তখনই মিশা বলে, তানহা দাঁড়াও, আমি টাইম পাস করতে আসিনি, আমার তোমার সাথে জরুরি কথা আছে। মিশার কথা শুনে থেমে গেল তানহা। এত মাস পর কি কথা? আজকে আমি লন্ডন চলে যাচ্ছি। আমি তনয়কে ফোন দিয়েছিলাম দেখা করার জন্য, কিন্তু সারপ্রাইজিংলি ও আমার সাথে দেখা করতে চায়নি। তো এটা আমাকে কেন বলছেন? তোমাকেই তো বলবো অবশ্যই। তনয় এরকম কখনো করেনি আমার সাথে, কিন্তু তুমি যেদিন থেকে মানা করেছো ও আমার সাথে সত্যিই যোগাযোগ করেনি। কি এমন জাদু করেছো তুমি ওর উপর? আমি কিছুই করিনি। আমি ওনার কথা শুনে বাসায় এসেছি, তাই উনি আমার কথা শুনেছেন। বাট আই থিঙ্ক বিষয়টা আলাদা। ও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে তানহা। এখন আমার মনে হচ্ছে ও আমার হবে না। কয়দিন পর যখন তোমাদের ডিভোর্স হবে তখনও তনয় আমার কাছে আসবে না। আপনার বলা শেষ? দেখুন তনয় আমাকে নিতে আসবে এখন। আপনি চলে যান, আমি বাসায় যাব। সে না হয় আসুক, আই নিড আনসার। টেল মি, কি আছে তোমার মধ্যে যে আমার মধ্যে নেই? টেল মি স্টুপিড গার্ল। তানহার বাহু ধরে ঝাঁকিয়ে মিশা বলতেই
তানহা হঠাৎ মিশার পেছনে দেখে আঁতকে ওঠে, আর মিশা কিছু বুঝে ওঠার আগেই ওকে টান দেয়। আচমকা জোরে টেনে নেওয়ার ফলে মিশা টাল সামলাতে না পেরে তানহা সহ দুজনে রাস্তার পাশে পড়ে যায়। তখনই মিশা তাকিয়ে দেখে একটা ট্রাক খুব স্পিডে আসছিল ওর দিকে। সে কতক্ষণ থম মেরে বসে থাকে, তানহার দিকে তাকায়, তারপর আস্তে করে উঠে। তানহাও উঠে যায় ততক্ষণে। এবার মিশা আস্তে করে বলে, থ্যাংক ইউ ফর সেভিং মাই লাইফ। তারপর সে চলে যেতে নেয়। হঠাৎ কি মনে করে আবার ফিরে আসে, তারপর তানহার দিকে তাকিয়ে বলে, আমি আমার জবাব পেয়ে গিয়েছি। মানে বুঝলাম না আপু। তুমি অনেক ভালো মেয়ে তানহা, তোমার মন ভালো। আমি তনয়ের সাথে এতদিন ভালোবাসার এক প্রকার অভিনয় করতাম, কিন্তু সেটা ছিল ওর টাকার জন্য। আর তুমি ওকে মন থেকে ভালোবাসো, তাই হয়তো সে বাধ্য হয়েছে তোমার আঁচলে বাধা পড়তে। কিন্তু উনি আমাকে ভালোবাসেন না মিশা আপু। পাগলি মেয়ে, ও ভালোবাসে ঠিকই, কিন্তু বুঝে না। এতদিন কাছে থেকেও যদি না বোঝেন তাহলে আর কবে বুঝবেন? দূরে গিয়ে মানে? দেখো, তুমি ওর কাছে আছো, তাইও বুঝতে পারছে না তুমি ওর লাইফে কতটা ইম্পর্টেন্ট। তুমি কয়দিন ওর থেকে দূরে থাকো, তাহলে দেখবে ঠিকই তোমার মর্ম বুঝবে সে। তানহা অবাক হয়ে গেল মিশার কথা শুনে। এখন মিশাকে দেখছে সে, যার জন্য ওর আর তনয়ের লাইফে এতদিন বাধা ছিল, সেই এখন তাকে তনয়ের ভালোবাসার পরামর্শ দিচ্ছে। কি ভাবছো আমি এত চেঞ্জ কিভাবে হয়ে গিয়েছি? হুম। তাহলে বলি, দেখো তানহা, লাইফ কারোর জন্য থেমে থাকে না। আমি যেদিন কক্সবাজার থেকে ফিরে আসি, ওই দিন ড্যাড আমাকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন আমি তাকে সব খুলে বলি। তারপর ড্যাড আমাকে তোমার কথাটাই বলে, যে হয়তো নিহুতি তোমাকে আর তনয়কে একসাথে চায়। ভাগ্যই যদি তোমাদের একসাথে রাখতে চায়, তাহলে আমি যতই চেষ্টা করি না কেন, তনয় কখনোই আমার হবে না। আর হলেও তাই। তুমি বলার পর থেকে তনয় একবারও আমার সাথে যোগাযোগ করেনি। যে ছেলে আমার মিথ্যা অ্যাক্সিডেন্টের কথা শুনে তোমাকে রেখে আমাকে নিতে ছুটে গিয়েছিল, সে এখন আমার কল পর্যন্ত রিসিভ করে না।